প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর আলোচনায় আমাদের মূল আলোচ্য বিষয় ভারতের জলসম্পদ অধ্যায়। আজকে আমরা ভারতের জলসম্পদ অধ্যায়ের জল সংরক্ষণ উপ-এককটি সম্বন্ধে জানব। মানব জীবনে সাধুজলের চাহিদা বেশি। আশঙ্কার কথা এই যে দিন দিন এই সাধু জলের পরিমাণ ফুরিয়ে আসছে, তাই আগামী ভবিষ্যতের প্রয়োজনে জল সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় নিয়ে একটু অন্যভাবে শুরু করা যাক। একটা গল্পই নাহি বলি। অনেকদিন আগের কথা, একটা উষ্ণ শুষ্ক মরুপ্রান্তরে একটা ছোট্ট পাখি খুঁজে বেড়াচ্ছিল আস্তানা, ডিম পাড়ার জন্য। কিন্তু শুষ্ক মরুপ্রান্তরে কোনো আস্তানার খোঁজ না পেয়ে সে একটি ছোট্ট স্থানে মাটিতেই গর্ত খুঁড়ে তার ডিমগুলো প্রসব করে। একটা সময় অতিবাহিত হয়, তারপর তার ছানারা বড় হলে পাখি সেখান থেকে উড়ে চলে যায়। পড়ে থাকে ছোট্ট একটা গর্ত। এরপর সেখানে আসে একদল বন্য শুয়োর। তারা সেই গর্তের মধ্যেই থাকতে শুরু করে। ক্রমশ তাদের চলাচলের ফলে সেই গর্তটা আকারে আরো বড় হয়। ক্রমশ বড় হতে থাকা গর্তের পাশ দিয়েই একদিন যাচ্ছিল একদল বন্য শিয়াল। তারা দূর থেকে ওই গর্তের মধ্যে কোনো প্রাণীর গন্ধ পেয়ে ছুটে যায় শিকারের লোভে। কিন্তু সেখানে গিয়ে তারা শুকরের দেখা পায় না, কিন্তু তারা সেখানেও থাকতে শুরু করে। তাদেরও চলাচলের ফলে, তাদের আচরের ফলে, শিকারের খোঁজের ফলে সেই জায়গাটা ক্রমশ বড় হতে থাকে এবং ছোট্ট গর্তটি আকারে আস্তে 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 অনেকটা বড় গর্তে রূপান্তরিত হয়। এরপর একদিন বৃষ্টি নামে, সেই পুরো গর্তটি জলে ভরে ওঠে এবং একটা ছোট্ট গর্ত আকারে বড় হতে হতে পরিণত হয় একটা পুকুরে। এরপর একদিন একদল মোষ সেই পুকুরের পাশে আসে এবং সেই জলের অবস্থানের কারণে তারা সেখানেও থাকতে শুরু করে। তাদের চলাচলের ফলে সেই পুকুরের পাড় ভেঙে পুকুরের আয়তন আরো বড় হতে থাকে। এভাবে চলে যায় আরো বেশ কিছুদিন। তারপর একদিন অনেক দূরে একজন কৃষক লক্ষ্য করে এই শুষ্ক উষ্ণ মরুপ্রান্তরে এই পুকুরটিকে। সে ছুটে আসে তার চাষবাস ফেলে সেই পুকুরটির কাছে এবং আনন্দে আহ্লাদিত হয়ে পড়ে। সে দৌড়ে ফিরে যায় গ্রামে। সেখানে গিয়ে তার লাঙল, বিভিন্ন কৃষিকাজের যন্ত্রপাতি নিয়ে ছুটে আসে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে চাষবাস করতে শুরু করে। কিছুদিনের মধ্যে তার এই ভাগ্যান্বেষণের কারণ জানানোর জন্য সে পুরুত মশাই সহ গোটা গ্রামকে নিয়ে সেখানে পূজা অর্চা করতে শুরু করে এবং সে খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এই ঘটনার ঠিক কয়েকদিন পর সেখানে এসে হাজির হয় সেই গ্রামের জমিদার। কৃষক তাকে সেই পুকুরটি দেখাতে গেলে জমিদার বলে, আরে আমি তো এটা অনেক আগে থেকেই জানতাম। তখন কৃষক জিজ্ঞেস করে, কি করে প্রভু? জমিদার উত্তর দেয়, এই পুকুরটা তো আসলে আমারই, কেননা তুমি যেখানে ওই যে দূরে তোমার জমিতে চাষ করতে, সেটুকুই তোমার জমির অংশ, কিন্তু এখান থেকে যত দূর অবধি চোখ যায় সম্পূর্ণ জমি যে আমার, বলে এই পুকুরটাও আমার। গল্পটা হয়তো এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু গল্পটা এখানে কিন্তু শেষ নয়। আসলে প্রশ্নটা হলো, একটা ছোট্ট গর্ত একটা বিশাল বড় পুকুরের রূপ ধারণ করলো, তাতে গড়ে উঠলো জীবন, তাকে ঘিরে বেঁচে থাকলো জীবন এবং মানুষ এবং মানুষের কৃষি। তো প্রশ্নটা হলো, জল কার? যখন জমিদার ওই পুকুরটার অধিকার দাবি করছে, তখন দূরে পাখি, শূকর, শেয়াল, মোষ এরা দাঁড়িয়ে দেখছিল মানুষের কীর্তি। আসলে জলটা বোধহয় এভাবেই আমরা পেয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই প্রাকৃতিক জল
খুব সহজলভ্য হওয়ায় জলের গুরুত্ব আমরা কোনোদিনই বুঝিনি। তাই জল সংরক্ষণ আজকে এত বড় একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আশা করি এই গল্পের মধ্যে দিয়ে আমরা জলের গুরুত্ব না হলেও জল যেভাবে আমরা পেয়ে থাকি সেই সম্বন্ধে কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছি। অর্থাৎ প্রাকৃতিক এই সম্পদ, এই জলাধার, এর অধিকার শুধুমাত্র কিন্তু মানুষের নয়, পৃথিবীর উপর বেঁচে থাকা প্রতিটি প্রাণীর কিন্তু এই জলের উপর অধিকার রয়েছে। কিন্তু মানব সম্পদ বা মানুষ উন্নত জীবরূপে এই জলের সম্পদের হিসাবে সংরক্ষণের দায়িত্ব তার উপর সর্বাধিক। চলো দেখে নেওয়া যাক জল সংরক্ষণ বিষয়টি কি এবং জল সংরক্ষণ বলতে আমরা কি বুঝি। সংরক্ষণ শব্দটির সাংবিধানিক অর্থ হলো বিশেষ উদ্দেশ্যে বিচার বিবেচনা প্রসূত রক্ষণ। জলের ক্ষেত্রেও ঠিক তাই, জলকে সংরক্ষণের জন্য বায়ুমণ্ডল রক্ষা, বর্তমান এবং ভবিষ্যতে মানুষের চাহিদা মেটাতে, পরিবেশ বান্ধব প্রাকৃতিক সম্পদ বিশুদ্ধ জলের পরিমাণ বজায় রাখতে যে সমস্ত নীতি, কৌশল, কার্যক্রম গ্রহণ করা হয় তাকেই আমরা জল সংরক্ষণ বলি। জনসংখ্যা, পরিবারের আকার, বৃদ্ধি এবং সমৃদ্ধি সবকিছুকেই প্রভাবিত করার ক্ষমতা রাখে কিন্তু জল। প্রাকৃতিক সম্পদ জলের উপর জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর প্রভাবও লক্ষ্য করা যায়। সেদিক থেকে জল সম্পদ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের 70% জলভাগ হলেও তার মাত্র 2% মিষ্টি জল বা সুপেয় জল, যে জল আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করি। সেদিক থেকে জল সম্পদের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জল সংরক্ষণের গুরুত্বগুলো কি কি দেখে নেওয়া যাক। পৃথিবীতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষার্থে, বিশেষত বিপন্ন জীবেদের রক্ষার জন্য কিন্তু জল সম্পদের সংরক্ষণ প্রয়োজন। জল সংরক্ষণ করলে জলবিদ্যুৎ উৎপাদন, জলের চাহিদা মেটানো, নদীতে বাঁধ নির্মাণ সম্ভবপর হবে। জল সংরক্ষণের ফলে ভৌম জলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে, যা মূলত আমাদের পানীয় জলের একটা বড় আধার। কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থা, শিল্পক্ষেত্রে জল সরবরাহ অব্যাহত রাখার জন্য জল সংরক্ষণ করতে হবে। তাহলে জল সংরক্ষণ করতে হবে তো অবশ্যই, তাহলে কিভাবে করা যায়? জল সংরক্ষণ মূলত দুটো প্রধান পদ্ধতিতে করা সম্ভব। একটিকে বলা হয় জল বিভাজিকা উন্নয়ন, আর একটি হলো বৃষ্টির জল সংরক্ষণ। আমরা দেখি জল বিভাজিকা উন্নয়ন বলতে কি বুঝি। গাছের পাতা জল যখন পড়ে পুরো পাতার মধ্যে, কিন্তু বের যখন হয় তখন দেখবে পাতার ডগা দিয়ে বের হয়। আবার ঠিক টিনের বাড়ির ছাদেও এভাবেই জল দুভাগে ভাগ হয়ে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠেও ঠিক একই নিয়মেই চলে, একটা লাইন বরাবর প্রকৃতির নিয়মে জল কিন্তু ভাগ হয়ে পড়ে। এটাকে আমরা বলি রিজ লাইন। তাহলে জল বিভাজিকা কাকে বলে? জল বিভাজিকা তাহলে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকার যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে তাকে জল বিভাজিকা বলে। সাধারণত পাহাড়, পর্বত, মালভূমি ইত্যাদি জল বিভাজিকার কাজ করে। জল বিভাজিকা উন্নয়ন। জল বিভাজিকা উন্নয়ন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে জল বিভাজিকা হলো পঞ্চজয়ের সমাহার। এই পঞ্চজ কি? জল, জঙ্গল, জমিন, জানোয়ার এবং জল। অবশ্যই জল বিভাজিকার মূল অঙ্গ জল। জঙ্গল বা বনভূমি কোনো একটা অংশের বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত জমিন, কোনো একটা জায়গার জমির ঢাল, জমির প্রকৃতি কোনো একটা জায়গার জল বিভাজিকা উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। চতুর্থত জানোয়ার বা প্রাণী, মূলত কৃষিকাজ হোক বা প্রকৃতির বিভিন্ন বিষয়, সেক্ষেত্রে প্রাণীদের সংরক্ষণ বা প্রাণীদের চাহিদা, এই বিষয়গুলো কিন্তু জল বিভাজিকা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অবশ্যই মাথায় রাখতে হয়। আর শেষ অবশ্যই মানুষ, যারা মানুষকে ব্যতি রেখে কোনো রকমের জল বিভাজিকা হোক বা কোনো উন্নয়ন প্রক্রিয়া হোক, কোনো ক্ষেত্রেই সেটা করা সম্ভবপর নয়। তাহলে জল বিভাজিকা উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? ভূমি এবং জল সম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে, অবশ্যই বিজ্ঞানসম্মত ব্যবহার বলতে উপরের এই যে পঞ্চজ বলা হলো, প্রত্যেকটির বিষয়কে মাথায় রাখতে হবে।
বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের কাম্য উৎপাদন ও সুষ্ঠু বন্টন সম্পাদন করাই হলো জলবিভাজিকা ব্যবস্থাপনা বা উন্নয়ন। জলবিভাজিকা ব্যবস্থাপনার মাধ্যমে জল সমৃদ্ধ অববাহিকায় নদীবাঁধের দ্বারা জলধারার জলকে ধরে রাখা এবং উদ্বৃত্ত যে জল সেই জলকে যে সমস্ত অঞ্চলে জলাভাব রয়েছে সেই সমস্ত অঞ্চলে স্থানান্তরিত করার প্রক্রিয়াই হলো এই জলবিভাজিকা উন্নয়ন প্রক্রিয়া। কিভাবে হয়? মূলত দুটো অঞ্চলে, যে সমস্ত অঞ্চল শুষ্ক অঞ্চল সেখানে এক ধরনের জলবিভাজিকা ব্যবস্থাপনা গ্রহণ করা হয় এবং বৃষ্টিবহুল অঞ্চল সেখানে একরকম হয়। শুষ্ক অঞ্চলে খরার সময় জলের উপরে ঢাকা দিয়ে বাষ্পীভবন নিয়ন্ত্রণ করা, জলের অনুস্রাবণ বন্ধ করার জন্য নদী খাতগুলিকে সিমেন্ট দিয়ে বাঁধানো, শুষ্ক কৃষি পদ্ধতি অবলম্বন, ঢালের শেষে গর্ত করে বৃষ্টির জল জমিয়ে রাখা, জলাশয়গুলিকে গভীর করে বৃষ্টির জল ধরে রাখা, বেশি সংখ্যক পুকুর কাটার মতো বিষয়গুলি শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনায় গ্রহণ করা হয়। অপরদিকে বৃষ্টিবহুল অঞ্চলে ধারণ অববাহিকা অঞ্চলে সিঁড়ির মতো ধাপ কেটে জল ধরে রাখার জায়গা তৈরি করা, নদীতে আড়াআড়ি ছোট ছোট বাঁধ দিয়ে জলভাণ্ডার গড়ে তোলা, ভূমিধস আটকানোর ব্যবস্থা করা, ধারণ অববাহিকা অঞ্চলে গাছ লাগিয়ে মাটি সংরক্ষণ বা বৃষ্টির জল যাতে মাটিতে ভেতরে প্রবেশ করতে পারে সেই বিষয়ে নজর দেওয়া, নদী খাতগুলোকে পরিষ্কার করার মতো বিষয়গুলিকে গ্রহণ করা হয়। অর্থাৎ জলবিভাজিকা উন্নয়ন মানে একটি বিস্তীর্ণ অববাহিকা নদী বা তার পার্শ্ববর্তী যে অববাহিকা অঞ্চল সেই অববাহিকা অঞ্চলের জলের সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা। এবার আমরা দেখে নেব জল সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি বা বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে ব্যবহার করাকেই বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ। ছাদের উপর থেকে নেমে আসা বৃষ্টির ধারা পাওয়া জল এবং তাকে পরিশুদ্ধ করে রক্ষণ করার যে পদ্ধতি তাকেই আমরা বলি বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি। কি কি সুবিধা পাওয়া যায় বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে? ভূগর্ভস্থ জল বা কর্পোরেশনের সরবরাহ করা জল, সেই জলের আমরা কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাই জলের একটি উৎস হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, যেখানে অন্য কোনো ধরনের জলের উৎস নেই সেখানে কিন্তু জল সংরক্ষণের ক্ষেত্রে বৃষ্টির জল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তৃতীয়ত, উচ্চ গুণমান সম্পন্ন জল, এতে কোনো রাসায়নিক পদার্থ নেই, ফলে ইহা পরিশুদ্ধ জল। জল সরবরাহের খরচও এখানে খুবই কম। বৃষ্টির জল সংরক্ষণ করলে বন্যা রোধ করা যায়, ফলে মাটির উপরের স্তরের ক্ষয় কমে। বৃষ্টির জল সংরক্ষণ সুবিধাজনক, যেখানে ভূগর্ভস্থ জল কম রয়েছে সেখানে বৃষ্টির জল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে। এবার আমরা দেখে নেব বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। 2001 সালে তামিলনাড়ু সরকার বৃষ্টির জল সংগ্রহ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। এর ফলাফল স্বরূপ সমগ্র রাজ্যে ভৌমজলের ভাণ্ডার অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এর জন্য সরকার আইন প্রণয়ন করে, যা ভারতবর্ষে প্রথম। সমস্ত নতুন বাড়িতে বৃষ্টির জল সংগ্রহ করার জন্য বিশেষ কাঠামো তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া শহরের পুরনো বাড়িগুলোকে সংস্কার করা হয়, তাতে যাতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় তার উপর জোর দেওয়া হয়। এই পর্যন্ত শহরে পঞ্চায়েত এলাকায় প্রায় 23.92 লক্ষ বাড়ির মধ্যে 22.94 লক্ষ বাড়িকে বৃষ্টির জল সংরক্ষণের আওতার মধ্যে আনা গেছে। বৃষ্টির জল সংগ্রহের এই প্রচেষ্টাকে সক্ষম করার জন্য বা আরো সবল করার জন্য বিভিন্নভাবে জনসচেতনমূলক কার্যাবলী, এনজিও বা সমাজ কল্যাণ সংস্থাগুলির দ্বারা সচেতনতা বৃদ্ধি কর্মসূচি, বৃষ্টির জল সংগ্রহের জন্য গুরুত্ব বুঝিয়ে রাস্তার ধারে হোর্ডিং নির্মাণ, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার, বৃষ্টির জল সংগ্রহের জন্য কাঠামো নির্মাণের জন্য সরকারি স্তরে নানা প্রচেষ্টা গ্রহণ করা হয়। ছবিতে আমরা গ্রাম এবং শহরে তামিলনাড়ুর এই ধরনের বৃষ্টির জল সংরক্ষণের নানা ব্যবস্থাপনার চিত্র দেখতে পাচ্ছি। এতে গেল গ্রামীণ এবং কিছু কিছু ব্যবস্থা, কিন্তু অনেক সময় মনে হতে পারে জল সংরক্ষণ হয়তো খুবই আধুনিক একটা ব্যবস্থাপনা, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রাচীন মানুষ অতি আদিম কাল থেকে জল সংরক্ষণের নানা ব্যবস্থাপনা গ্রহণ করেছে। তার মধ্যে বিভিন্ন ছবি, ভারতবর্ষের কিছু টুকরো ছবি তোমাদের জন্য এখানে দেওয়া হলো। যেমন ইরি, তামিলনাড়ুর, এটি ভারতবর্ষের প্রায় প্রাচীনতম জল সংরক্ষণ সিস্টেম, যেখানে বিভিন্ন বড় জলাধারের মাধ্যমে
জল মধ্যে এই জল সংরক্ষণ করা হয়। এছাড়া প্যাড সিস্টেম, জালারা সিস্টেম, ফাত সিস্টেম, জিঙ্ক সিস্টেমের মতো সিস্টেমের ব্যবহার রয়েছে। পাশের এই যে ফাঁকা জায়গা, এই জায়গাটা কিন্তু ফাঁকা নয়, এই জায়গাটা তোমাদের জন্য রাখা রইল। তোমরা খুঁজে বের করো ভারতবর্ষে এমনই কিছু জল সংরক্ষণ ব্যবস্থা, ইন্টারনেটের মাধ্যমে এরকম কিছু সাহায্য নাও এবং খোঁজ করো এমন জল সংরক্ষণ পদ্ধতি সম্বন্ধে। এবার কেন জল সংরক্ষণ প্রয়োজন, আমাদের ভারতের চিত্রটা এবার কি? সম্প্রতি ভারতের নীতি আয়োগ 2020 সালের মধ্যে ভারতবর্ষের জলের যে বিভিন্ন অবস্থা ভারতবর্ষব্যাপী তার একটি চিত্র প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চল, যা লাল রং দিয়ে দেখানো, খারাপ পারফরমেন্স, অর্থাৎ যেখানকার জলের অবস্থা যথেষ্টই খারাপ। পানীয় জলের মধ্যে অভাবে দেশে প্রায় 60 কোটি মানুষ এখন রয়েছে। পর্যাপ্ত পানীয় জলের অভাবে এবারে প্রতি বছর 2 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। 2030 সালের মধ্যে দেশের জলের যে চাহিদা সেটা প্রায় দ্বিগুণ হবে। কিন্তু একইভাবে বেড়ে চলেছে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার বিষয়টি। জল সরবরাহে তার ফলে টান মেট ফলছে, ফলে আর্সেনিকের মতো দূষণ ঘটছে, স্বাদ বদলে যাচ্ছে এবং জলের গুণগত মানেরও কিন্তু অভাব দেখা দিচ্ছে। নিচের এই যে ছবিটি, এটি মহারাষ্ট্রের লাতুর জেলার একটি ছবি। হয়তো এটাই আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। জল সমস্যা নিয়ে আজকেই যদি আমরা সচেতন না হই বা জল সংরক্ষণের বিষয়টাকে যদি গুরুত্ব না দিই, তাহলে আগামী দিনে হয়তো গোটা দেশেই এমন আরো অনেক চিত্র আমাদের সামনে ভেসে উঠবে। সেখানে এক দল মানুষ একটি ছোট্ট কুয়া থেকে জল তোলার চেষ্টায় অব্যাহত। কি জানে আগামীতে এই জলকে কেন্দ্র করেই হয়তো আরো একটা বড় যুদ্ধ দেখবে পৃথিবী। কিন্তু সবটাই হয়তো অতটা খারাপ নয়। শুরুতে একটা গল্প বলেছিলাম, হতে পারে কাল্পনিক, যাওয়ার আগে তাই একটা গল্প বলে যাচ্ছি যা বাস্তব। তোমরা অনেকেই আমির খান অভিনীত 3 ইডিয়টস সিনেমাটা দেখেছো। এই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন ফুংসুক ওয়াংডু বলে একজন চরিত্র, যা আমির খান অভিনয় করেছিলেন। কিন্তু তার আসল নাম বা যার অনুপ্রেরণা এই চরিত্রটি গড়ে ওঠে, তার নাম সোনাম ওয়াংচু। এই সোনাম ওয়াংচু একজন এমন মানুষ যিনি পশ্চিম হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে এরকম অদ্ভুত সব কাজ করে চলেছেন। তার মধ্যে একটি বিখ্যাত কাজ হলো পশ্চিম হিমালয় অঞ্চলে খরা এলাকায় চাষবাসের যে জল, সেই জলের একটা সমস্যা থাকে চিরকালই, কারণ এটি শুষ্ক অঞ্চল। ফলে সেখানে এই সমস্যা দূর করার জন্য তিনি আইস স্তূপা বলে একটি প্রজেক্ট নেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 মিটার উচ্চতায় লাদাখ অঞ্চলে, বিশেষ করে কুনলুন থেকে বৃহত্তর হিমালয় পার্বত্য এলাকায় এপ্রিল থেকে মে মাসে এই জলের সংকট তীব্র হয়। আর এই সময়টাই মূলত ফসল ফলানোর সময়। লাদাখের এই যে প্রকৌশলী চেভাং নোরফেলের একটি পরীক্ষামূলক কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে ওয়াংচু এই আইস স্তূপা প্রজেক্টটি নিয়ে আসে। কি হয় আইস স্তূপায়? এখানে বড় বড় গাছের ডালকে পাহাড়ের উচ্চ অংশে পুঁতে দিয়ে আসা হয়। শীতকালীন সময়ে তাকে ঘিরে জমে ওঠে বরফ, এবং এই বরফগুলো ক্রমশ একটা বড় ছাতা আকার রূপে প্রকাশ পায়। এখান থেকেই ভেতর থেকে পাইপলাইনের মাধ্যমে পরবর্তীকালে যখন ক্রমশ বরফ গলতে শুরু করে, সেই জলকে পাইপের মাধ্যমে পরিবহন করে নিচের উপত্যকায় নিয়ে আসা হয়। পানীয় জলের কাজ থেকে শুরু করে সেচের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এমনই কিছু পদ্ধতি ব্যবহার করে জল সংরক্ষণের নানা দৃষ্টান্ত গড়ে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। জল সংরক্ষণ তাই আগামীর দিকে তাকিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রাকৃতিক সম্পদ শুধু হিসেবে নয়, আমাদের মানুষের প্রয়োজনীয় সাধু জলের যে যোগান, সেই যোগান অক্ষুণ্ণ রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা জল সংরক্ষণ বিষয়টা সম্বন্ধে কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবে, ঘরে থাকবে।